ওয়েল বন্ধুরা, ফিরে এলাম বিরতির পরে। পড়াচ্ছিলাম ইথুজা সাইনেপিয়াম। ছোট্ট ওষুধ, কিন্তু যারা গ্রামে গঞ্জে প্র্যাকটিস করো বা শহরে প্র্যাকটিস করো, যারা অ্যাকিউট প্র্যাকটিস করো, ইউ ক্যান স্টপ ইউর চেম্বার, ইউ ক্যান ক্লোজ দ্য শাটার অফ ইউর চেম্বার উইদাউট ইথুজা। ইথুজা না থাকলে, চেম্বারে ইথুজা 6 বা 30 পাওয়ার না থাকলে তোমার চেম্বার বাপু বন্ধ রেখো। কেন? ছোট ছোট বাচ্চারা দুধ খাবে, দুধ খাওয়ার সাথে সাথেই ফক করে বমি করবে, দুধ খাওয়ার সাথে সাথেই বমি করবে। তা কি হয়েছে? দুধ খাওয়ার সাথে সাথে তো অনেক বাচ্চাই বমি করে। আরে সে বমি এ বমি নয়, এ বমি সে বমি নয়। তাহলে কিরকম? সবাই তো বমি করে জল জল, পাতলা পাতলা, পানি পানি, ওয়াটারি ওয়াটারি, তার সাথে একটু কোয়াগুলেশন মিল্ক মতন থাকতে পারে। কিন্তু এই তো যেন চাপ চাপ দই, চামচে করে ভাঁড়ের দই যেন কেটে পড়ছে, চামচে করে ভাঁড়ের দই যেন কেটে পড়ছে। কার্ড লাইক ভমিটিং। চিলড্রেন তাহলে দুধ সহ্য করতে পারে না। চিলড্রেন হু ক্যান নট ডাইজেস্ট মিল্ক ইন এনি ওয়ে অ্যান্ড কার্ড লাইক ভমিটিং, দইয়ের চাপের মতন বমি। আর যেই বমিটা করল, এভরি ভমিটিং ইজ ফলোড বাই উইকনেস, সাংঘাত গ্রেট প্রস্ট্রেশন। তারপরে দুর্বল হয়ে পড়ে। আর যেই না দুর্বল হয়ে পড়ে, সঙ্গে সঙ্গে আবার নেতিয়ে পড়ে, ঘুমিয়ে পড়ে। তাহলে 3টে লাইন ইথুজা। আবার ঘুম থেকে যেই না ওঠে, পেটেতে কিছু নেই, আবার কান্নাকাটি করে খিদের জন্যে। তাহলে আবার দুধ খাবে, দুধ ছাড়া তো ওর অন্য কোনো কিছু খাবার নেই। আবার বমি করবে, আবার নেতিয়ে পড়বে, আবার ঘুমিয়ে পড়বে, আবার উঠবে, আবার কাঁদবে। এ খেলা চলছে নিরন্তর। দিস ইজ ইথুজা। তাহলে বাচ্চা দুধ সহ্য করতে পারে না, বিশেষ করে গরমকালের দিকে এরকম হতে পারে। তার সাথে পাতলা পায়খানাও থাকতে পারে। ক্যান নট ডাইজেস্ট মিল্ক। একটু বড় বাচ্চাও যে কোনো দুধ, মায়ের দুধ কেন, এমনি দুধ যদিও খায়, গরুর দুধ সহ্য করতে পারে না। কিন্তু ক্যারেক্টার অফ ভমিটিং ইজ কার্ড লাইক, এ পিস অফ কার্ড লাইক। কার্ড মানে দই, CORD। আর একটু বড় বাচ্চা হলে, যারা জল বা পানি খেতে শিখেছে, তারা খেতে চায় না, জল খেতে চায় না। দে আর জেনারেলি থার্স্টলেস। So thirstlessness is another symptom, like epismale, like nux moscata, like pulsatilla. Thirstlessness. So জল খেতে চায় না, দুধ সহ্য করতে পারে না, দুধ খেলেই বমি করে। আর যদি বেশি বমি করে, তার মানে বেশি ডিহাইড্রেশন হচ্ছে। তো বেশি ডিহাইড্রেশন হলে আমরা দেখেছি, কার্বোভেজে দেখেছি, ভেরেট্টাম অ্যালবামে দেখেছি, চায়নাতে দেখি, গাল, মুখ, চোখ বসে যায়, ভেঙে যায়। ইথুজার আরেকটা পিকুলার সিমটম, ওই সব হয় না, নাকের এখান থেকেই যেন ডেবে যায়, এইখান থেকে ঠোঁটের কোণ পর্যন্ত। এই জায়গাটাকে বলা হয় অ্যানাটমিতে লিনিয়া ন্যাজালিস। এই জায়গাটাকে বলা হয় লিনিয়া, এখানে এরকম গর্ত হয়ে যায়, লিনিয়া ন্যাজালিস। সো দেয়ার ইজ প্রমিনেন্ট লিনিয়া ন্যাজালিস। মাঝে মাঝে ফেসবুকে পোস্ট দেখি, কালকের বিকেলবেলায় পোস্ট দেখছিলাম, আমাদের এক ডাক্তার বন্ধু পড়েছে, অ্যানাটমি, ফিজিওলজি ওসব কিছু লাগে না, অর্গাননই পড়তে হবে, অর্গানন হাতে নিয়ে এরকম হাওয়া খেতে হবে খালি। আরে লিনিয়া ন্যাজালিস বুঝবে না, তা ইথুজা দিতে পারবে না, তা অর্গানন কি করবে? আমি তো এই পিকিউলার সিমটমের উপরে ইথুজা দেবো, লিনিয়া ন্যাজালিস আর কোনো কিছু। এই জায়গাটা ঢুকিয়ে গেছে, যেই না তাকালাম মনে পড়ে গেল ইথুজা সাইনেপিয়াম। অ্যানাটমির দরকার নেই, লিনিয়া ন্যাজালিস জানার দরকার নেই, খালি অর্গানন নিয়ে হাওয়া খাও। হ্যানিম্যান একটা হোমিওপ্যাথির থিওরি বের করেছেন। অনেকে যেমন বিজ্ঞানের বিভিন্ন থিওরি বের করে, হিজ থিওরি ইজ কারেক্ট, 100% কারেক্ট। কি থিওরি? একটা গাছের পাতা তুমি নাও, থেঁতো করো, রস বের করো, খাও, অন্য লোককে খাওয়াও, হাতে একটা ডায়েরি নাও, একটা কলম নাও। এই তো অ্যানিম্যালের থিওরি। অ্যানিম্যালের থিওরিটা কি? প্রথম থিওরি কি? ওই পাতাটা খাওয়াও,
ডায়েরি কলম নিয়ে বসে থাকো। কি বলছে? কি হচ্ছে তোমার? আমার পেট গড় গড় করছে, রাম্বলিং সাউন্ড ইন অ্যাবডোমেন। আর কি হচ্ছে? আমার কান কটকট করছে, কান কটকট, পেট গড় গড়। তোমার কি হচ্ছে? 5 জন 10 জন লাগিয়ে দিলাম। হ্যানিম্যান বলল, ওষুধগুলো তো ওনার সময়ে এখন মডার্ন মেডিসিনে যেমন টেস্টিফাই হচ্ছে বিভিন্ন রকম, মানুষের শরীরে না হলে অন্যভাবে হচ্ছে। অন্য একটা ফিলোসফি আছে, অন্য একটা আইডিয়া আছে, অন্য একটা আইডিওলজি আছে, অন্য একটা লজিক আছে, অন্য একটা ফিলোসফি আছে, কিছু আছে। কিন্তু হ্যানিম্যানের সময় তো সেসব ছিল না। এবং অ্যালোপ্যাথিক ফিলোসফি আইডিওলজি কি সব ভুল, সব মিথ্যা? তোমার একটা ঘায়ের উপরে ফাঙ্গাস পরে পোকা হয়ে কিলবিল করছে, তুমি 10 দিন ধরে তো হোমিওপ্যাথি ওষুধ দিয়ে মারতে পারছো না, ওর হাতে পচে চলে যাবে। তো পোকা মারার জন্য যদি একটা কিছু বের করে থাকে, থিওরিটা ভুল, খালি গালে দিলে হবে? তো সেই সময়ে, সেই যুগে, সেই পরিস্থিতিতে উনি নানান রকম ঘাটাঘাটি করতে করতে এই থিওরিটা দিলেন যে আন্দাজে ওষুধ দেওয়া না, পাগলকে বেঁধে পেটানো না, পাগলামো করছে মানে বেঁধে পেটাতে হবে না। রক্ত বেরোচ্ছে লাল, এই গাছের রঙের লাল, তাই লাল খাওয়াতে হবে, ওই রকম ছিল, ওটা না। প্রেশার বেড়ে গেছে, তার মানে ব্লাড বেড়ে গেছে, ব্লাড কেটে বের করে দাও বা জোঁক লাগিয়ে দাও, জোঁক খেয়ে নিক। এই থিওরির বিরুদ্ধে উনি প্রতিবাদ করেছিলেন। এখনকার অ্যালোপ্যাথি তো সেই থিওরি না। হ্যানিম্যান অ্যালোপ্যাথির যে সমালোচনা করেছে, অর্গানন পড়ো, ক্রনিক ডিজিজ পড়ো, অর্গান ক্রনিক ডিজিজ, ওইগুলোই উনি বেশি বলেছেন অর্গানের থিওরিটিক্যাল পার্টে, ক্রনিক ডিজিজের থিওরিটিক্যাল পার্টে। এই চলছে দেশে, এই হচ্ছে দেশে, এগুলো খারাপ, এগুলো অপছন্দ, এগুলো করা যায় না। আর সেগুলো তখন নেই, ওই নিয়ে কাজ নিয়ে কি করবো? ওইভাবে তো অ্যালোপ্যাথি মডার্ন চিকিৎসা চলে না। মডার্ন চিকিৎসা এখন কোথায় চলে গেছে তোমাদের আইডিয়া নেই। তোমরা খালি অর্গানন আর ক্রনিক ডিজিজ নাচানাচি করছো। তোমার ব্লাডে এতটা রক্ত জমে গেছে, আর্নিকা বা কোনো ওষুধে বেরোচ্ছে না, তুমি অর্গানন নিয়ে হাওয়া খাচ্ছে, তুমি তো আগে দৌড়াবে ওদের কাছে, ওটাকে কেটে বের করতে হবে। কাটলে তো কি করে কাটবে? ব্যথা না লাগে সে ওষুধ কে বের করলো? তুমি বের করেছো না ওরা বের করেছে? খালি বাজরিং লেকচার যত সব। তাহলে হ্যানিম্যানের এই থিওরিটা ঠিক যে আন্দাজ ওষুধ না, ওষুধকে আমরা খাবো, লোককে খাওয়াবো, পরীক্ষা করব, কাগজ কলম নেব, ডায়েরি নেব, নোট করব, সেই নোটটা আমার কাছে রেকর্ড থাকবে। কোনো বিচার টিচার অর্ডার যেমন ইনভেস্টিগেশন রিপোর্ট কোর্টের কাছে জমা থাকে, আমার মেটিমেটিকায় জমা আছে। আমি এবার চেম্বারে ডাক্তারের বসে আছি, রোগী আসলো, বলো কি হচ্ছে? ডাক্তারবাবু পেটে হড় গড় শব্দ হচ্ছে। ওই গাছের পাতা থেকে আমি করেছিলাম, আমি দেখলাম তাই তো হড় গড় করে শব্দ হচ্ছে, কুল গাছের পাতায় পেয়েছিলাম। কিন্তু হড় গড় করে শব্দ বেল গাছের পাতা থেকেও ছিল, কিন্তু কুল গাছের পাতায় আরেকটা ছিল, কানটা টস করছে। দেখি তো জিজ্ঞেস করে, এই তোমার কানে কি কখনো অসুবিধা? হ্যাঁ ডাক্তারবাবু, কানটা বড় টস করছে। বাহ, তাহলে তো কুল গাছের পাতার সাথে ওর মিলে যাচ্ছে। এই থিওরি যা আমাদের আয়ুর্বেদ শাস্ত্রে ছিল আগে, সমং সময়তি, বিষে বিষ ক্ষয়, হ্যানিম্যানের সেই থিওরি। হ্যানিম্যান তো আয়ুর্বেদ পড়িনি, হ্যানিম্যানের মতন বের করেছে। তো এই থিওরিটা ঠিক, সেটা তো আমি অপমান করছি না, অবজ্ঞা করছি না। তাহলে উনি তখনকার অ্যালোপ্যাথির সম্বন্ধে যে বিরূপ সমালোচনা করেছে, ও তখন বলছেন আইসোপ্যাথি বলে একরকম ওষুধ ছিল, এটা চিকিৎসা গ্যালেন আবিষ্কার করেছে, এইটা ছিল ওইটা ছিল, সেগুলো আমার এখন এত জেনে কি হবে? এখন তো সে আইসোপ্যাথি নেই, এখন তো সে অ্যান্টিপ্যাথি নেই, এখন তো এই স্কিন ডিজিজ এই সারাতো, এই মলম লাগাতো, এই পারদ লাগাতো, এই জন্য এই হচ্ছে, এই পারদ দুষ্ট, অমুক দুষ্ট, সিপিলিস এই হয়। সিপিলিস তো রোগই উঠে গেছে। হ্যানিম্যানের সিপিলিস তো সিপিলিস রোগ সম্বন্ধেই বলা। সেইটাকে ইন্টারপ্রিটেশন করে পরবর্তীকালে আমাদের অনেকে ঠিক করেছে যে না, ওই রকম ডিস্ট্রাকশন সিপিলিসের হতো, সেরকম ডিস্ট্রাকটিভ টাইপ অফ ডিজিজ পেলে আমরা সিপিলিটিক ডিসক্রেশিয়া ভাবতে পারি। হ্যানিম্যান কিন্তু এটা বলেনি যে সিপিলিটিক ডিসক্রেশিয়া। হ্যানিম্যান শুধু সিপিলিসের কথাই বলেছে, সিপিলিসের ঘায়ের কথাই বলে গেছে, এবং নাইট্রিক অ্যাসিড এবং মার্কুরিয়াসের বাইরে কোনো ওষুধ ওরা ছিল না। আমরা ওটিকে মডিফাই করে টেয়ে গিয়েছি। তাহলে বস্তা বস্তা থিওরি যেসব দিয়ে গেছে, উদাহরণগুলো আমাদের কি কাজে লাগবে? বই নিয়ে পড়ে থাক, ওনার অর্গানন বইয়ের ভিতরে যেটুকু জানার, যেটুকু নেওয়ার আমাদের কাজে লাগবে, আমরা নিশ্চয়ই নেব।
থিওরিটিক্যাল পার্টে শুধু অ্যালোপ্যাথির সাপ্রেশন কি করে গেছে, এটা তো অ্যালোপ্যাথির দ্বারাও আজকাল অ্যাকসেপ্টেড যে হ্যাঁ সাপ্রেশন হয়। অ্যালোপ্যাথিক বড় বড় ডাক্তাররা বলে, পালমোনোলজিস্টটা, তোমার আমি এই ওষুধ দিলে কিন্তু শ্বাসকষ্ট হবে, এই তোমার এই মলম দিলে সারে যাবে তাড়াতাড়ি, কিন্তু তোমার দেওয়াটা ঠিক না, আমি দিতে চাইছি না। ওরা নিজেরাই বলছে। হ্যানিম্যানের সময় বলতো না, করতো না। হ্যানিম্যান সেটা বুঝিয়েছে। হ্যানিম্যানের অর্গানন শুধু হোমিওপ্যাথদের জন্য না, হ্যানিম্যানের অর্গানন দুনিয়ার সাধারণ মানুষ, তখনকার যে অর্থোডক্স ফিজিশিয়ান, সবার জন্য, যে তোমরা ভুল করছো, এই জিনিস ঠিক না, আমি পরীক্ষা দিয়ে দেখাচ্ছি, আমি উপলব্ধি করেছি, আমি তোমাদের প্রমাণ দিচ্ছি। তো সেটা তো অ্যাকসেপ্টেড হয়ে গেছে। এখন তো সেই জিনিস নেই। তাহলে ওই ইন্ট্রোডাকশন পার্ট, থিওরিটিক্যাল পার্ট আমাদের কোনো প্রয়োজনই নেই আজকাল সময় নষ্ট করা। তার বদলে আমি ডায়াবেটিস মেলিটিস জানবো না, প্যানক্রিয়াটের ক্যান্সার জানবো না, অন্যদিকে বাজে সময় কেন নষ্ট করতে যাবো? অর্গানের ভিতরে ডিজিজ 2 প্রকার, ও জেনে রাত দিন একই জিনিস কি পড়বো? ওষুধের প্রাইমারি অ্যাকশন আছে, সেকেন্ডারি, রাত দিন কি লাগে এত অর্গানন পড়া? লাস্টের দিকে বলেছে গায়ে হাত বোলাও, তাহলে অনেক ভালো হবে। গায়ে হাত বোলালে ভালো হবে? হ্যানিম্যানের সব কথা কি অ্যাকসেপ্টেবল? মেসমেরিজম বলে গেছে। তো এত যে অর্গানন বাবুরা কচকচানি করে, কেউ মেসমেরিজম তো কচকচানি করো না। উনি ওনার আইডিয়া তখনকার দিনে চিন্তা ভাবনা করে দিয়ে গেছে। তার কতটা আমাদের আজকের দিনে গ্রহণযোগ্য, কতটা গ্রহণযোগ্য না, আমাদের বিচার বিবেচনা করতে হবে। দি থিওরি ইজ অ্যাকসেপ্টেড, দি ফর্মুলা ইজ অ্যাকসেপ্টেড। সেই ফর্মুলাকে হেরিং এগিয়ে নিয়ে গেছে। তো লিনিয়ার ন্যাচারালিস, দেখো বই দেখাচ্ছি এবার আমি। আর ইথুজাতে কি থাকে? ইথুজা এক্সামিনেশন ফাঙ্ক, পরীক্ষার আগে প্রচণ্ড ভয় পায়, নার্ভাস বোধ করে। মেয়েরা বিশেষ করে পরীক্ষা দিতে গেলে হাত পা কাঁপে, সে এরকম ক্ষেত্রে ইথুজা 30 বা 200 2-1টা ডোজ দেওয়া যেতে পারে। আর কি, এপিলেপসির আগে একটা ওয়ারা বলে জিনিস হয়। শরীরের যে কোনো জায়গায় একটা নার্ভাস স্টিমুলেশন হয়, সুরসুর করে ওঠে সেই জায়গাটা, তাকে বলা হয় ওয়ারা। ওয়ারা কখনো ঘাট থেকে হয়, ওয়ারা কখনো কান থেকে হয়, ওয়ারা পা থেকে, বুক থেকে হয়, এখান থেকে হয়। এরকম নানান রকম ওষুধ আমাদের আছে। আগুনের গোলা দেখে 2 রকম হয়, একটা ওয়ারা এরকম শিরশির করে ওঠে, আবার ভীষণ কিছু উল্টোপাল্টা জিনিস দেখে, ভূত, ওই আগুন জ্বলছে, একটা দৃষ্টি বিভ্রম, একটা শ্রবণ বিভ্রম। তা ইথুজাতে ঘরের মধ্যে যেন ইঁদুর দৌড়ে যাচ্ছে, ফিটের আগে মনে করে ইঁদুর দৌড়ে যাচ্ছে। এগুলো 3rd ক্লাস ক্লিনিক্যাল সিমটম। তাহলে মেন সিমটম যেটা আমি বললাম, দুধ সহ্য করতে পারে না, চাপ চাপ বমি করে, আর পিপাসা থাকে না, বমি করার পরে দুর্বল হয়ে পড়ে, নেতিয়ে পড়ে। দিজ আর দ্য মেইন সিমটমস অফ ইথুজা। দুধ মোটেই সহ্য করতে পারে না। আমরা যদি স্টোমাক খুলি, মিল্ক ডিজ্যাগ্রি, আমরা দেখব ডিজঅর্ডার্ড মিল্ক। ইথুজা নেই, ইথুজা বসাতে হবে। দেখো, ডিজঅর্ডার্ড স্টোমাক, ডিজায়ার, তারপরে আরম্ভ হলো ডিজঅর্ডার, সহ্য হয় না, মিল্ক, ইথুজার নাম নেই। নাইট্রিক অ্যাসিড ইজ মেন ইম্পর্টেন্ট ড্রাগ, সিপিআই, ন্যাট্রাম কাট, এই 3টে ওষুধে মোটেই দুধ সহ্য হয় না, মনে রেখে দিও। ক্যালকেরিয়া কাট, ন্যাট্রাম কাট, লাইকোপোডিয়াম, নাইট্রিক অ্যাসিড, সিপিয়া, সালফার, এদের দুধ সহ্য হয় না। আচ্ছা, এখানে ইথুজা পেলাম না, কিন্তু আমি ইথুজা আর অন্য কোথাও কি দেখতে পারি? হ্যাঁ, পারো। কোথায় দেখতে পারো? খাবার দাবার যদি স্টোমাকে কিছু না পাই, তাহলে আমি দেখব জেনাইটিস ফুড চ্যাপ্টারে দেখবো। আর সিনথেসিস রেপার্টরিতে স্টোমাকে রাখেইনি, একেবারেই সব জেনাইটিসে দিয়ে দিয়েছে। তো জেনাইটিসে আমি ফুড চলে যেতে পারি, দিয়ে ওখানে আবার মিল্ক দেখতে পারি। ফুড, মিল্ক অ্যাগ্রাভেটস। দেখো, জেনালিটিস, ফুড, মিল্ক অ্যাগ্রাভেটস,
ইথুদার নাম আছে ভাই, বলো। ফার্স্ট গ্রেড মিল্ক অ্যাগ্রাভেটস, ফার্স্ট গ্রেড ক্যালকেরিয়া কার্প, নাট্রাম কার্প, নাইট্রিক অ্যাসিড, সিপিয়া, সালফার, ল্যাক ডিফ্লোরেটাম। তাহলে কি শেখালাম? আমি এটাই শেখালাম যে স্টোমাকে ফুড ডিজায়ার অ্যাভারশন যদি কিছু না পাই তাহলে আমরা জেনারেটিক চলে যাব। আর যাদের সিনথেসিস রেপার্টরি আছে সেখানে স্টোমাকে আর কিছু দেয়নি, একেবারে ডাইরেক্ট ওখানে দিয়েছে। দেখি অ্যালেন সাহেব হেরিং গাইডিংস থেকেই তুলে নিয়েছে, সব নিয়ে নিজে বাছাই করে দিয়েছে উনি ইথুদা সম্বন্ধে কি বলছেন। স্পেশালি ফর চিলড্রেন ডিউরিং ডেন্টিশন, দাঁত ওঠার সময় একটা বড় প্রবলেম অনেক বইয়ে বলছে, সাহেবদের দেশে মনে হয় হতো, আমরা খুব একটা এখানে দেখি না। ইন হট সামার ওয়েদার, গরমকালে, চিলড্রেন হু ক্যান নট বিয়ার মিল্ক, বাচ্চা যারা দুধ সহ্য করতে পারে না, বাচ্চা বিরাট দুর্বল। গ্রেট উইকনেস, চিলড্রেন ক্যান নট স্ট্যান্ড, দাঁড়াতে পারে না। আনএবল টু হোল্ড আপ দ্য হেড, মাথা তুলতে পারে না। অ্যান্ড দ্য প্রস্ট্রেশন ফলোড বাই স্লিপিনেস। আমি বারবার বলেছিলাম দুর্বলতার পরে ঘুম চলে আসে। এইসব বাচ্চারা জড়বুদ্ধি সম্পন্ন, বলদ টাইপের, বলদা টাইপের, ইডিওসি অফ চিলড্রেন। একটু বড় বাচ্চারা যারা দুধ সহ্য করতে পারে না, বলদ টাইপের, ইনক্যাপাসিটি টু থিঙ্ক, কনফিউজড, 5 আর 5 10 যোগ করতে পারে না, যারা কিছুই পড়াশোনা মনে রাখতে পারে না, পরীক্ষার আগে ভয় পায়, তাদের জন্য ইথুদা একটা ইম্পর্টেন্ট সিমটম। গ্রেট অ্যাংজাইটি, উৎকণ্ঠা, এই কি লেখা আছে, কমপ্লিট অ্যাবসেন্স অফ থার্স্ট, কমপ্লিট অ্যাবসেন্স অফ থার্স্ট, এপিসমেল পালসেটিলা, এইসব ওষুধেও থার্স্ট অ্যাবসেন্ট। রিভার্স অফ মানে অপোজিট, মানে পিপাসা আছে, কাদের নাম বলবে? নিশ্চয়ই মার্কসলের নাম বলবে, আর্সেনিকের নাম বলবে। সো ইনটলারেন্স অফ মিল্ক, আবার বলছে ক্যান নট বিয়ার মিল্ক ইন এনি ফর্ম, কোনোভাবেই দুধ সহ্য করতে পারে না, ইন এনি ফর্ম। এবারে কি দাঁড়ালো? হোমিওপ্যাথি ডাক্তারদের আমি বারবার বলেছি ইন্টারপ্রিটেশন। ডাক্তারবাবু আমার না ক্ষীরের সন্দেশ মোটে সহ্য হয় না, ও খেলেই আমার পাতলা পায়খানা হয়, এইটা আমাকে দেখুন না। ডাক্তারবাবু আমার রসমালাই মোটেই সহ্য হয় না, ডাক্তার দই খেলেই আমার পাতলা পায়খানা হবে। ক্যান নট ডাইজেস্ট মিল্ক ইন এনি ফর্ম, ওর ভিতরে দুধ লুক্কায়িত আছে। দই তো এখানে বলা নেই, ছানা এখানে বলে নেই, পনিরের তরকারি আমার সহ্য হয় না। তাই আমি বারবার বলি কমন সেন্স ইজ অলসো অ্যাপ্লিকেবল ফর গুড প্রেসক্রিপশন। টু বি এ গুড প্রেসক্রাইবার you should apply your common, not only knowledge of mathematica, not only knowledge of organal of medicine, chronic disease, practice of medicine, but your sixth sense, common sense, your keen observation, your intellect. So children cannot bear milk in any form. আর একটা কি, এপিলেপসির সময় চোখ সাধারণত নিচের দিকে চলে যায়, সাধারণত চোখ উল্টে যায়, উপরের দিকে চোখ ওঠে, ইটুদার নিচের দিকে চলে যায়। দেখো এখানে যেখানে হঠাৎ করে এখানে পড়ালাম চারিদিকে লোকজন, বেশি জোরে কথা বলতে অসুবিধা হচ্ছে। এপিলেপটিক স্পাজমস উইথ ক্রিনস থামস, আঙুল মুঠো করে, আইস টার্ন ডাউনওয়ার্ডস, চোখ নিচের দিকে চলে যায়। সো দিস ইজ আওয়ার ইথুদা সাইনোপিয়াম। ওয়েল মার্কড লিনিয়া ন্যাজালিস, এখানটা দেখো যেখানে ক্যামেরা ফোকাস করেছি, গ্রেট অ্যাংজাইটি, উইকনেস, ডাউজিনেস অ্যান্ড ওয়েল মার্কড লিনিয়া ন্যাজালিয়া। তাহলে লিনিয়া নাজালিয়া তুমি অ্যানাটমিতে যদি না জানো, যে নাকের ফুটোর থেকে আরম্ভ করে ঠোঁটের কোণা পর্যন্ত গর্ত হয়ে যায়, তুমি পোস্ট দিচ্ছ, অ্যানাটমি পড়ার দরকার নেই। একটু চিন্তা করবে না বন্ধু যে লিনিয়া ন্যাজালিয়া কি করে জানবো?
তাহলে আমি পেয়ে গেলাম। এই জন্য ডক্টর সাদকে ধন্যবাদ দিই। ওর গ্রুপে ক্লাস নেওয়ার কথা ছিল, হঠাৎ বললো স্যার আজকের ক্লাসটা বাদ দিন, একটু অসুবিধা আছে। সুযোগ পেয়েই আমি একটা ক্লাস নিয়ে নিলাম। দেখলাম তার ক্লাসের জন্য প্রস্তুতি নিয়ে বসেই ছিলাম। যখনই ডিক্লারেশন দিল হবে না, এরকম সুযোগ পেলে আমি কাজে লাগিয়ে দেবো, কারণ আমি 9টার পর থেকে ফ্রি থাকি মোটামুটি, শরীর পারমিট করলে ক্লাস। আজকে পড়লাম আমরা অ্যাব্রোটেনাম, এ গুড মেডিসিন ফর রিকেট, বাচ্চার অল্টারনেট কনস্টিপেশন, পর্যায়ক্রমে ডায়রিয়া, নিষ্ঠুর টাইপের হয়, পাগুলো শুকিয়ে যায়। লাইনটেরিয়া, এই যে প্র্যাকটিসে মেডিসিন না পড়লে তুমি জানবে কি করে? আমার এইসব পড়ার দরকার নেই। লাইনটেরিয়া মানে যা খাবার খায় তাই পড়ে গোটা গোটা, তার নাম লাইনটেরিয়া। আছে অ্যাব্রোটেনামে, প্রথম লাইনেই আছে, প্রথম লাইনেই আছে। আর এই সমস্ত বাংলা যে কে কি অনুবাদ করেছে, দ্য গড নোজ। অ্যাব্রোটেনাম, অল্টারনেট কনস্টিপেশন অ্যান্ড ডায়রিয়া, লাইনটেরিয়া। তো তুমি লাইনটেরিয়ার মানে না জানলে কি বুঝবে? অনেক মূর্খ পোস্ট দিচ্ছে যে বই পড়েই সব হবে, ওইসব মাস্টার ফাস্টার কিছু লাগবে না। তিনি আবার এই মন্ডল মাস্টারের খুব বন্ধু, এক স্কুলে মাস্টারি করে সুন্দরবনের দিকে, পোস্ট দিল। আমাদের অনন্য মান্নান সাহেবের একটা বই, উনি একটা থেরাপিউটিক বইয়ের পোস্ট দিল। সেই থেরাপিউটিক বই এমন কিছু ইম্পর্টেন্ট না, আমি অনন্য সাহেবের সঙ্গে আর ক্রসে যাইনি, ভালো বই বলে উনি দিলেন। তাদের মধ্যে সেই মাস্টার লিখলো, আজকাল ফেসবুকে বড় বড় পণ্ডিতই করছে, কারণ মন্ডল মাস্টারের বন্ধু আমাকে হিট করেছে, আমাকে। ইয়েস, ও হে মন্ডল মাস্টারের বন্ধু, তো তুমি লাইনটেরিয়ার মানেগুলো বলে দাও না। এরকম অনেক শব্দগুলো ছেলেদের ফেসবুকে একটু দেখাও না, যে অনেক শব্দ তোমরা জানো না, আমি শিখিয়ে দিচ্ছি। ফেসবুকের ওই সব লেকচার আর দেওয়ার দরকার নেই। সো অ্যাব্রোটেনাম চাই না, লাইনটেরিয়া। That means passes stool with foods as it is, গোটা গোটা ভাত তরকারি বেরোয়। তাহলে অ্যাব্রোটেনাম। তারপরে ওষুধ আমরা পড়েছি অ্যাসিটিক অ্যাসিড। যে কোনো রোগীর শেষ অবস্থায়, মৃত্যুর আগের স্টেজ বলতে গেলে, পেটে জল জমে গেছে, পায়ে জল জমে গেছে, ড্রপসি, পিপাসা বেশি, ঘাম বেশি, শরীর শুকিয়ে যাচ্ছে, পিঠের শীত দাঁড়ায় শুতে পারে না, পিঠের উপরে শুয়ে থাকে, অ্যাসিটিক অ্যাসিড। আমরা পড়লাম অ্যাকোনাইট, ভয় পেয়ে রোগ হতে পারে, শীতকালে ঠান্ডা হাওয়া লেগে রোগ হতে পারে, যে কোনো রোগ হঠাৎ করে আসে এবং সাংঘাতিক বাড়াবাড়ি হয়, মানসিক অস্থিরতা, পিপাসা বেশি, সন্ধ্যের দিকে বাড়ে। আমরা পড়লাম ইথুজাসাইনেপিয়াম, ভেরি ভেরি ইম্পর্টেন্ট মেডিসিন। দুধ মোটেই সহ্য করতে পারে না, দুধ কোনোভাবেই সহ্য করতে পারে না। সে দুধের মিষ্টি হোক, মায়ের দুধ হোক, গ্লাসের দুধ হোক, বড়দের ডায়রিয়া হতে পারে, পাতলা পায়খানা হতে পারে। বাচ্চা বিশেষ করে চাপ বমি করে, বাচ্চাদের পক্ষে খুবই কষ্টকর, কারণ তার তো দুধই হলো প্রিন্সিপাল ফুড, ওইটাই তো মেন খাবার, অন্য খাবার তো খাবে না। কিন্তু যেই দুধ খাচ্ছে বমি করছে চাপ। আর যদি চাপ বমি না করে, ক্যালকিরেকার, ন্যাট্রামকার, সেপিয়া, নাইট্রিক অ্যাসিড, সালফার, সিমটম মিলিয়ে দিতে হবে আমাকে, যার সিমটম মিলবে। কিন্তু চাপ বমি করবে, আবার নেতিয়ে পড়বে, ঘুমিয়ে পড়বে, দুর্বলতা আসবে, উঠবে, আবার কাঁদবে, আবার খাবে, আবার চাপ বমি করবে, আর পিপাসা নেই। গুড নাইট অল অফ ইউ। হ্যানিম্যানের কথা, আমার কথা নয়। অড ইজ এবার চ্যালেঞ্জ অ্যাকসেপ্টেড। আই হ্যাভ অ্যাকসেপ্টেড ইউর চ্যালেঞ্জ। তোমাদেরকে ডাক্তার তৈরি করবো, শেখাবো, চ্যালেঞ্জ নিচ্ছি। Good night, everybody.